কেমন আছেন সবাই? আজকে আমরা অন্য রকমের একটা টপিক নিয়ে আলোচনা করব। বাট আলোচনায় যাওয়ার আগে একটু নিজের পরিচয় দিই। আমার নাম রূপক চৌধুরী। ইন্ডাস্ট্রিতে অনেকদিন ধরে কাজ করছি। বর্তমানে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য লার্জেস্ট ব্রডব্যান্ড অ্যান্ড টেলিকমিউনিকেশন সার্ভিস প্রোভাইডার কোম্পানিতে ক্রিপ্টো অ্যান্ড সার্টিফিকেট অ্যানালিস্ট হিসেবে কাজ করছি। তো এই ক্রিপ্টো অ্যান্ড সার্টিফিকেট নিয়ে কাজ করতে গিয়ে দেখলাম যে ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। কিন্তু আমাদের কমিউনিটিতে এটা নিয়ে খুব একটা কেউ কথাবার্তা বলে না। কেন বলে না আমি জানি না। কিন্তু সবাই কিন্তু এসএসএল সার্টিফিকেট ইউজ করে। কোনো একটা ওয়েবসাইটে আমরা এসএসএল সার্টিফিকেট না দেখলেই মনে করি যে সাইটটা সিকিউর নাই। মনে করাটা ঠিক। আসলে এই সিকিউরিটির ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট। সাইবার সিকিউরিটি নিয়ে অনেকে অনেক কথাবার্তা বলে। সাইবার সিকিউরিটি শুনলেই একটা হ্যাকিং ভাব চলে আসে। কিন্তু রেড টিমিং, ব্লু টিমিং আসলে সাইবার সিকিউরিটির একটা অংশ। তো ঠিক তেমনিভাবে সব কিছু সিকিউর করার জন্য ক্রিপ্টোগ্রাফির একটা বড় ইম্পর্টেন্ট পার্ট আছে। বাট এই ১৫ মিনিটে আসলে ক্রিপ্টোগ্রাফির ডিটেল বুঝানো আর বুড়িগঙ্গা নদীতে ঝাঁপ দেওয়া একই কথা। ওই রিস্কে যাচ্ছি না। আমরা জাস্ট একটু এসএসএল সার্টিফিকেট নিয়ে কিছুক্ষণ আলোচনা করি এবং দেখি যে সাইবার সিকিউরিটির পার্ট হিসেবে বা সিকিউর করার জন্য সাইবার স্পেসে নিজেদের অ্যাপ্লিকেশনগুলোকে আমরা আসলে কি করতে পারি এবং এটার জন্য আসলে খরচ কেমন লাগে। এখানে যে ব্যাপারটা প্রথমেই ক্লিয়ার করে নিই, আমি যে সলিউশনটা এখন দেখাবো, আমি হচ্ছে জাস্ট একদম ডেভ এনভায়রনমেন্টে জিনিসটা নিয়ে জাস্ট খেলাধুলা করা, জিনিসটা বোঝা, এইটুকুর জন্য যেই এনভায়রনমেন্ট দরকার সেটুকুই তৈরি করব। কারণ এটা নিয়ে আসলে ফুললি কনফিগার করতে গেলে কয়েক ঘন্টা ধরে বসলেও পুরোপুরি কনফিগার করা শেষ হয় না অনেক সময়। এছাড়া অনেক ধরনের ব্যাপার থাকে, রিকোয়ারমেন্ট থাকে অর্গানাইজেশনের, ইন্ডাস্ট্রির রিকোয়ারমেন্ট থাকে, রেগুলেটরি রিকোয়ারমেন্ট থাকে, অনেক কিছু থাকে। তো ওইসব ব্যাপারে এখন আর যাচ্ছি না। আমরা হচ্ছে একদম হালকাভাবে একটু বোঝার চেষ্টা করি যে আসলে এই এসএসএল সার্টিফিকেটের ব্যাপারটা কি। আমরা চাই আর লেটস এনক্রিপ্ট একটা সার্টিফিকেট আমাদের দিয়ে দেয়, কিন্তু এর পেছনের গল্পটা আসলে কি। তো এটা বোঝার জন্য প্রথমে আমরা শুরু করি এসএসএল সার্টিফিকেট জিনিসটা আসলে কি। এসএসএল সার্টিফিকেট, এসএসএল মানে হচ্ছে সিকিউর সকেট লেয়ার। এটা হচ্ছে একটা ডিজিটাল ফাইল যেটা ভেরিফাই করে যে আপনার ওয়েবসাইটের আইডেন্টিটি সেটা ঠিক কিনা। ধরেন কামাল এসে বলল আমি কামাল, কিন্তু সে যে আসলেই কামাল সেটা বুঝবো কীভাবে? তো তার তো একটা আইডি বা কিছু একটা লাগবে। তো আপনি ধরেন ওয়েবসাইটে গেলেন abcd.com, কিন্তু যেই কন্টেন্টটা আপনার সামনে আসলো দেখে মনে হচ্ছে এটা তো abcd.com এর কন্টেন্ট হওয়ার কথা না। তো আপনি ভেরিফাই করবেন কীভাবে, বা আপনার ব্রাউজারই বা বুঝবে কীভাবে যে যেখান থেকে কন্টেন্ট আসার কথা সেখান থেকেই আসছে? তো এই বিষয়গুলো, এটা জাস্ট ছোট্ট একটা উদাহরণ। এছাড়াও আরও অনেক কাজ থাকে এসএসএল সার্টিফিকেটের। তো সোজা কথায় যে ডেসক্রিপশনটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা খুব হাই লেভেল একটা ওভারভিউ যে এসএসএল সার্টিফিকেট আসলে কি। এটা আইডেন্টিটিটা প্রুফ করে কিভাবে? সার্টিফিকেটটার মাধ্যমে। আর হচ্ছে কমিউনিকেশন আপনার এন্ড থেকে এই ওয়েবসাইটের সার্ভার পর্যন্ত যে কমিউনিকেশনটা হয়, সেই কমিউনিকেশনটাকে এনক্রিপ্ট করে যাতে করে মাঝখানে কেউ আড়ি পেতে কিছু শুনতে না পারে। তো এই জিনিসটা আসলে কিভাবে কাজ করে? এসএসএল সার্টিফিকেটটা কোত্থেকে আসে? আসার পর সেটা কোথায় যায়? তারপরে যখন একটা সময় পার হয়, যখন নতুন করে আমরা নেই, তখন আসলে হয়টা কি? আবার খুব হাই লেভেলে সহজভাবে যদি বলতে যাই, আ সার্টিফিকেট ইস্যু করে হচ্ছে সার্টিফিকেট অথরিটি। তারা হচ্ছে একটা স্পেসিফিক ডোমেইন নেম অথবা একটা আইপির জন্য আইপিসিএন, সাবজেক্ট অল্টারনেটিভ নেম, ওরা একটা সার্টিফিকেট ইস্যু করে দেয়। যেমন জামালের জন্য, জামাল যখন অফিসে যায় ওর জন্য একটা আইডি কার্ড থাকে। সেই আইডি কার্ডটা কিন্তু ওর জন্য। ওর আইডি কার্ড দিয়ে অন্য কেউ গেলে কিন্তু সমস্যা। তো জামাল ওই কার্ডটা সাবধানে রাখে এবং ও যখন যায়, ও যখন গিয়ে বলে আমি জামাল, কেউ বিশ্বাস না করলে সে আইডি কার্ডটা ঝুলিয়ে দেখায় যে এই যে আমিই জামাল। এছাড়া সার্টিফিকেট অথরিটি ভেটিংয়ের কাজটা করে, যে আইডেন্টিটিগুলো আসলে সঠিক কিনা। যেমন ধরেন জামালের মতো কেউ একজন জামাল নাম দিয়ে অফিসে ঢুকতে চায়। সে নীলক্ষেতে গিয়ে একটা নকল আইডি কার্ড বানিয়ে নিয়ে আসলো। এখন আসলে বোঝা যাবে কিভাবে যে এই যে দ্বিতীয় ব্যক্তি যে আইডি কার্ডটা দিচ্ছে এটা ঠিক না ভুল? সেটা বোঝার জন্য তো আসলে কোনো একটা মেকানিজম লাগবে। ঠিক তেমনি একটা এসএসএল সার্টিফিকেট যখন কোনো একটা ওয়েব সার্ভার সার্ভ করে, তখন সেটা আসলে ভ্যালিড কিনা, সেটা আসলে এক্সপায়ার করে গেছে কিনা, সেটা লেজিট কিনা, এই বিষয়গুলো বোঝার কাজগুলো আসলে সার্টিফিকেট অথরিটি কিছুভাবে করে থাকে। আর হচ্ছে সেই এসএসএল সার্টিফিকেটগুলো আমরা কোথায় ইনস্টল করি? ওয়েব সার্ভারে। কারণ সেই সার্টিফিকেট আপনি নিয়ে যদি প্রিন্ট করে দেয়ালে টানিয়ে রাখেন তাতে আসলে খুব একটা লাভ নেই। এটা ডিজিটাল সার্টিফিকেট। ডিজিটাল সার্টিফিকেটের জন্য আসলে ডিজিটালি আমাদের ব্যবহার করতে হবে। আর কোনো একটা ওয়েবসাইট যখন কোনো একটা ভিজিটর যখন ওয়েবসাইট ভিজিট করে, তখন ব্রাউজার হচ্ছে ব্যাকগ্রাউন্ডে এই ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনগুলো করে ফেলে। সে সি এর আগে দেখে কে সাইন করেছে, ভ্যালিড কিনা।
আর সার্টিফিকেটের সাথে অনেক সময় চেইন থাকে, চেইনে হচ্ছে সার্টিফিকেট অথরিটির ডিটেইলও থাকে। সব কিছু ম্যাচ করে যদি দেখা যায় না এই ব্যক্তিই জামাল, একে ঢুকতে দেওয়া যায়, তখন হচ্ছে জিনিসগুলো আমাদেরকে অ্যালাউ করে সেই প্রপার কন্টেন্টটা দেখার জন্য। আর আমরা এই জিনিসটা এত কিছুর মধ্যে যেই জিনিসটা আমরা সবাই জানি সেটা হচ্ছে একটা ওয়েবসাইটে গেলে ব্রাউজার যদি ওই যে একটা প্যাডলক আইকন দেখায় তাহলে বোঝা যায় যে হ্যাঁ সব কিছু ঠিকঠাক আছে, একটা SSL সার্টিফিকেট আছে, ব্রাউজার এই ওয়েবসাইটটাকে ট্রাস্ট করে, কমিউনিকেশনটা এনক্রিপ্টেড। সো এই হচ্ছে সোজা সহজ হাই লেভেলে SSL সার্টিফিকেটের কাজকর্ম। তো আমরা এই যে সার্টিফিকেট অথরিটি নিয়ে কথা বলছি, এই জিনিসটা আসলে কি? এই সার্টিফিকেট অথরিটি কার অথরিটি? কে তাকে অথরিটি দিয়েছে বা আসলে করছেটা কি? আরও সহজভাবে যদি বলি, এটা হচ্ছে একটা ট্রাস্টেড এন্টিটি। এটা একটা অর্গানাইজেশন হতে পারে, বাট এটার একটা মেকানিজম আছে, ম্যাথমেটিক্যাল মেকানিজম আছে, ক্রিপ্টোগ্রাফিক মেকানিজম আছে, যারা হচ্ছে SSL অথবা TLS সার্টিফিকেটগুলোকে ইস্যু করছে। তো যেই সার্টিফিকেটগুলো তারা ইস্যু করে সেই সার্টিফিকেটগুলো হচ্ছে SSL সার্টিফিকেট। ওরা ইস্যু করে আমাদেরকে দেয় এবং আমরা আমাদের ওয়েবসাইট, অ্যাপ্লিকেশন, সার্ভারে ইউজ করি, যাতে করে ইউজার থেকে আমাদের অ্যাপ্লিকেশন পর্যন্ত, সার্ভার পর্যন্ত কমিউনিকেশনটা এনক্রিপ্ট করা যায় এবং আমাদের ওয়েবসাইটের হয়ে অন্য কেউ ম্যালিশিয়াস বা কোনো অ্যাটাকার যেন কোনো বাজে বা ভুল কন্টেন্ট বা আনওয়ান্টেড কন্টেন্ট যাতে ইউজারকে সার্ভ করতে না পারে, এই ব্যাপারটা আমরা এনশিওর করতে পারি। আচ্ছা, বোঝা গেল যে সার্টিফিকেট অথরিটি আছে, বাট তাহলে আমরা কি বুঝলাম আসলে সার্টিফিকেট অথরিটির কাজটা আসলে কি? সার্টিফিকেট, SSL সার্টিফিকেট ইস্যু করা, ট্রাস্ট এবং অথেন্টিকেশন এনশিওর করা, সার্টিফিকেট রিভোক করা এবং ম্যানেজ করা। এই ব্যাপারটা আমাদের আসলে ইউজার হিসেবে খুব একটা জানার বা বোঝার দরকার হয় না, কিন্তু যে কাউকে না কাউকে তো দায়িত্ব নিয়ে কাজটা করতে হবে। সো যারা এই জিনিসগুলোর দায়িত্বে থাকে, একটা সার্টিফিকেট অথরিটির দায়িত্বে থাকে, তারা এমনভাবে সিস্টেমটা তৈরি করে যাতে করে একটা সার্টিফিকেট আজীবনের জন্য না চলতে থাকে। কারণ একটা সার্টিফিকেটের প্রাইভেট কি যদি লিক হয়ে যায় তাহলে সিকিউরিটি কম্প্রোমাইজ হয়ে যাচ্ছে এবং আরও অনেক ব্যাপার থাকে। আমরা যেহেতু সিকিউরিটি নিয়ে কথা বলছি, তো এই সার্টিফিকেটগুলো ম্যানেজ করারও তো আসলে একটা মেকানিজম থাকতে হয় যে রেগুলারলি চেক করবে এবং যদি এক্সপায়ার হয়ে যায় সার্টিফিকেট নতুন করে ইস্যু করবে। খুব কমন একটা নেম, আমরা যদি খুব কমন একটা সার্টিফিকেট অথরিটির নাম বলতে চাই, লেটস এনক্রিপ্ট। এখন যেহেতু ফ্রি পাওয়া যাচ্ছে SSL সার্টিফিকেট, সো কিছু হলে আমরা লেটস এনক্রিপ্ট থেকে একটা সার্টিফিকেট রিকোয়েস্ট করে নিয়ে নিই, কিন্তু সেই সার্টিফিকেটগুলো কখনো কখনো আবার বাধ্যতামূলকভাবে রিভোক করতে হয়। হয়তো এমন একটা অর্গানাইজেশনের রিকোয়ারমেন্ট আছে যে কোনো সার্টিফিকেট হয়তো 1 বছরের বেশি ভ্যালিড হইতে পারবে না। এরকম অনেক যে নিয়মগুলো থাকে, এখন আপনি 1 বছরের সার্টিফিকেট নিয়ে 2 বছর, 3 বছর, 4 বছর ইউজ করেই যাচ্ছেন, তো সেটা তো কাউকে না কাউকে ভেরিফাই করতে হবে, ভ্যালিডিটিটা চেক করতে হবে। আর এর পাশাপাশি সার্টিফিকেট অথরিটি যেটা করে সেটা হচ্ছে পাবলিকলি ইনফ্রাস্ট্রাকচারটা মেনটেন করে। যে এর মাঝে যত টোকেনের ব্যাপারগুলো যে আছে, প্রোফাইল আছে, এই ব্যাপারগুলো অনেক জটিল। টোকেনস, প্রোফাইলস, তারপর হচ্ছে সার্টিফিকেট অথরিটির পাশাপাশি আরও আছে ভ্যালিডেশন অথরিটি, রেজিস্ট্রেশন অথরিটি। ওই ব্যাপারগুলোতে আমরা এখন আর যাব না। খুব হালকা করে আমরা আগে সার্টিফিকেট অথরিটির ব্যাপারটাই দেখি এবং কিভাবে আমাদের নিজস্ব নেটওয়ার্কে বা নিজের অফিসের জন্য প্রাইভেট একটা সার্টিফিকেট অথরিটি তৈরি করা যায়, সেইটা আমরা দেখব। কিন্তু প্রশ্ন যেটা আসে সেটা হচ্ছে আমাদের আসলে কি একটা সার্টিফিকেট অথরিটির আসলে দরকার আছে? এইটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা আসলে ডিপেন্ড করে, দরকার আছে আবার নাই। এটা কীরকম হয়? যেমন ধরেন আমরা জামালের গল্প বলি, একটু আগে জামালের কথা বলছিলাম। জামাল হচ্ছে একটা ওয়েব অ্যাপ্লিকেশন বানাচ্ছে যার প্রায় ধরেন 10-15টা এন্ড পয়েন্ট আছে। তো সে 10-15টা এন্ড পয়েন্ট 10-15টা ভিএমএ সামহাউ ডিপ্লয় করেছে ওর অ্যাপ্লিকেশনের দরকারে। এখন সে সবগুলো এন্ড পয়েন্ট তো আসলে HTTPS SSL প্রোটোকলের মাধ্যমে সে অ্যাক্সেস করতে চায়। এখন প্রতিটার জন্য এই ডেভ এনভায়রনমেন্টে সে পাবলিক সার্টিফিকেট আসলে নিতে যাচ্ছে না, বা নিলেও আসলে একটা বিষয় থাকে, যেমন CRT.sh এই ওয়েবসাইটে আপনি যদি যান, যে কোনো ওয়েবসাইটের আদিমকাল থেকে আজ পর্যন্ত যত সার্টিফিকেট, SSL সার্টিফিকেট ইস্যু হয়েছে পাবলিকলি, সব দেখা যায়। এখন ধরেন জামালের হচ্ছে বাসায় একটা NAS সার্ভার আছে, সেইটার ঠিকানা হচ্ছে nas.abcd.com। এখন ওই এন্ড পয়েন্টটা সে আসলে সিকিউর করেছে কিনা, সে যে অ্যাপ্লিকেশনটা চালাচ্ছে তার NAS মেনটেন করার জন্য, নেটওয়ার্ক অ্যাটাচ স্টোরেজ মেনটেন করার জন্য, সেই অ্যাপ্লিকেশনটা কতটুকু সিকিউর, সে রেগুলারলি প্যাচ করছে কিনা, আপডেট করছে কিনা, ওইটার ভালনারেবিলিটি চেক করছে কিনা, নাও তো করতে পারে। অনেক আসলে হ্যাসেল চলে আসে। এখন কেউ যদি CRT.sh থেকে ওর ওই এন্ড পয়েন্টার খবর পেয়ে যায় এবং কেউ যদি অ্যাটাক করে বসে আর ওই সিস্টেমে যদি ভালনারেবিলিটি থাকে, তাহলে ওর পার্সোনাল ডেটা লিক হয়ে যেতে পারে, যে ডেটাগুলো হয়তো সেন্সিটিভ ডেটা সে NAS সার্ভারে সেভ করে রেখেছে।
তো এরকম আরও অনেক বিষয় থাকে যেসব কারণে অনেক সময়ই পাবলিক এন্ড পয়েন্ট আমরা ডিসক্লোজ করতে চাই না, এবং যে কোনো একটা এসএসএল সার্টিফিকেট আপনি ইস্যু করা মাত্রই, পাবলিক এসএসএল সার্টিফিকেট ইস্যু করা মাত্রই ওটা আসলে পাবলিক, চাইলে অনেক কিছুই খুঁজে বের করা যায়। ওএসআইএনটি, ওপেন সোর্স ইন্টেলিজেন্স এবং আরও অনেক টুল আছে। সাইবার সিকিউরিটি নিয়ে যারা কাজ করেন তারা জানেন, মানে যে যে কাজে স্পেশালিস্ট তার সেই কাজে অনেক ধরনের টুল আছে। আর তার চেয়েও মজার ব্যাপার, যারা সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করেন না কিন্তু হ্যাকার, যাদেরকে আমরা থ্রেট অ্যাক্টর বা ম্যালিশিয়াস অ্যাক্টর বলে থাকি, তারা আরও ভালো জানে। এছাড়াও ধরুন অনেকে জানে না কিন্তু তারপরে অ্যাটাক করে বসে। স্ক্রিপ্ট কিডিস, তারা কোথাও থেকে দু একটা হ্যাকিংয়ের স্ক্রিপ্ট পেয়েছে, পেয়েই অ্যাটাক শুরু করে দিয়েছে। ইথিক্যাল ব্যাপারগুলো এখনও বোঝেনি, হয়তো বোঝার সুযোগ হয়নি। তো এরকম অনেক বিষয় আশয় থাকে। সো আমি মনে করি যে প্রাইভেট এন্ড পয়েন্টের জন্য প্রাইভেট একটা সার্টিফিকেট অথরিটি থাকলে আসলে মন্দ না। আমাদের তো এখানে কোনো খরচ নেই, কারণ আমি যে সলিউশনটা এখন দেখাচ্ছি এটা একদমই ফ্রি। তো খরচ যেহেতু নেই, সেটা নিয়ে আমরা একটু চেষ্টা করে দেখতেই পারি। নিজেদের একটা প্রাইভেট অথরিটি যদি থাকে, সার্টিফিকেট অথরিটি, তাহলে খারাপ কোথায়, ম্যানেজ করা গেল। এছাড়াও ক্যারিয়ারের ক্ষেত্রে আপনি যখন এই রিলেটেড ফিল্ডে যদি সামনে কখনো কাজ করার সুযোগ আসে বা কাজ করার প্রয়োজন হয়, তখন এই নলেজগুলো আপনাকে আসলে অনেক বেশি হেল্প করবে। এখন এই যে অনেকগুলো ওয়ার্ড বলে ফেললাম, এর ভিতরে হয়তো অনেকগুলো ওয়ার্ড আপনাদের কাছে একদমই অপরিচিত। তো আমাদের এই সার্টিফিকেট অথরিটি মেনটেন করতে হলে কিছু কিছু জিনিস আসলে একটু জেনে নিতে পারলে ভালো। যেমন ধরেন রুট সার্টিফিকেট অথরিটি, এটা তো প্রথমেই বললাম। এখন এখানে একটা ছোট্ট বিষয় খেয়াল করে দেখেন, স্ক্রিনে দেখা যাচ্ছে যে দুইটা অথরিটি, একটা হচ্ছে রুট সার্টিফিকেট অথরিটি, একটা হচ্ছে ইন্টারমিডিয়েট সার্টিফিকেট অথরিটি। এটা আবার কোত্থেকে এলো? রুট সার্টিফিকেটকে ধরে নেন যে একটা এই সার্টিফিকেট অথরিটি যদি একটা অর্গানাইজেশন হয়, রুট হচ্ছে অর্গানাইজেশনের একদম বিগ বস, একদম সবার উপরে টপ। এখন একজন বিগ বসের পক্ষে আসলে অনেক সময় সব এমপ্লয়িকে ডিরেক্টলি ম্যানেজ করা সম্ভব হয় না। তখন বিগ বস কী করে? তার নিচে আর একজন ম্যানেজারকে রিক্রুট করে নেয়, যে হচ্ছে বিগ বসের হয়ে অন্যান্য এমপ্লয়ীদেরকে ম্যানেজ করবে। এখন সেই ব্যাপারটাকে ওরা ভাগ করে দেওয়া যায়। বিগ বস হয়তো ৩ জন ম্যানেজার নিয়োগ দিয়েছে, প্রতিজন ম্যানেজারের আন্ডারে হয়তো ৩০ জন করে এমপ্লয়িজ আছে। এখানেও ব্যাপারটা তাই। আর এছাড়াও আরেকটা ব্যাপার থাকে যে একজন একদম রুট লেভেলের এমপ্লয়ি, সে হয়তো বিগ বসের সাথে অনেক কিছু শেয়ার করতে পারে, কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় অভিজ্ঞতা এবং এক্সপেরিয়েন্স বা যেটাই বলেন, অনেক সময় দেখা যায় যে বিগ বসের সময় হয়ে ওঠে না রুট লেভেলের এন্ট্রিদেরকে সব কিছু বুঝিয়ে বলার। আর এই ক্ষেত্রে একটা সিকিউরিটিরও ব্যাপার থাকে যে সবাই যদি বিগ বসের কাছে চলে যায়, এখন হাতের ৫টা আঙ্গুল সমান না, কোনো এক এমপ্লয়ি হয়তো এমন কোনো কথাবার্তা বলে বসলো যেটা আসলে অপ্রাসঙ্গিক কিংবা খুবই অফেন্সিভ হতে পারে। তো সেই ক্ষেত্রে যদি সেই রুট এমপ্লয়িগুলা ম্যানেজারের সাথে কথা বলে, ম্যানেজার তাদেরকে হেল্প করতে পারে সব কিছু ম্যানেজ করার জন্য, এবং যেই ব্যাপারটা বিগ বসের কাছে নিয়ে যাওয়ার দরকার সেই ব্যাপারটা নিয়ে যায়। এইভাবে চিন্তা করলে দেখা যায় যে আমরা বলি রুট সার্টিফিকেট নিজেই নিজেকে সাইন করে, বিকজ সে বিগ বস, তাকে রিক্রুট করার কেউ নাই, সে নিজেই নিজেকে রিক্রুট করেছে। বাট রুট সার্টিফিকেট হচ্ছে সাইন করে ইন্টারমিডিয়েট সার্টিফিকেট অথরিটিকে। তার মানে ইন্টারমিডিয়েট সার্টিফিকেট হচ্ছে অনেকটা ম্যানেজারের মতো, মাঝামাঝি ধরে নিতে পারেন। আর আমরা যে এসএসএল সার্টিফিকেটগুলো ইস্যু হয়, যেগুলো আমাদের কাছে আসে, এগুলোকে আমরা বলি লিফ সার্টিফিকেট। একদম একটা গাছের মতো, গোড়া থেকে শুরু করে ব্রাঞ্চের পরে পাতা হচ্ছে একদম সর্বশেষ। সো ওই এসএসএল সার্টিফিকেট যেটা আমরা দেখি, লিফ পোর্শন, পাতার মতো একেবারে সর্বশেষ লেয়ার। আর একটা এন্টারপ্রাইজ বা একটা মাঝারি লেভেলের পাবলিক ইনফ্রাস্ট্রাকচার সিস্টেমে রুট সি একটাই থাকবে, কিন্তু রুট সিও মাল্টিপল থাকতে পারে, মাল্টিপল বসও হতে পারে। এই ব্যাপারটা আরও আসলে কমপ্লেক্স হয়ে যায়। কিভাবে এক্সপ্লেন করি? ধরেন একজন অফিসে সিইও আছেন, সি লেভেল, কিন্তু উনার পাশাপাশি তো একজন সিএফও আছেন, একজন সিটিও আছেন। তারা কিন্তু সি লেভেল, সবাই সি লেভেল, তারা সবাই টপ লেভেল বিগ বস। সো এভাবে চাইলে ব্রেকডাউন অনেকভাবেই করা যায়। বাট আমরা যে অ্যাপ্লিকেশনটা আজকে দেখব, আমরা সিম্পলি একদম রুট সার্টিফিকেট দিয়ে, ধরেন একজন অফিস, একজন বস, তার আন্ডারে বেশ কিছু লোকজন আছে, দ্যাটস ইট। সিম্পলভাবে আমরা জিনিসটা আগে শুরু করব আজকে। এরপরে আপনি যখন এই জিনিসটা শুরু করে দেবেন, এরপরে যদি ইন্টারেস্ট থাকে, আস্তে আস্তে আপনি এটা নিয়ে একটু পড়াশোনা করতে থাকলে বা একটু চেষ্টা করলে আসলে শেখার কোনো শেষ নেই। তখন আপনি দেখতে পারবেন যে এই ব্যাপারটা আসলে অনেক ওয়াইড এবং অনেক ইম্প্যাক্টফুল। আর যে ওয়ার্ডগুলো আমাদের জানা থাকলে ভালো, সার্টিফিকেট রিভোকেশন লিস্ট, সিআরএল, অথবা অনলাইন সার্টিফিকেট স্ট্যাটাস প্রোটোকল। ওসিএসপির ব্যাপারটা একটু কমপ্লিকেটেড, সিআরএলটা সহজে বলে দেই। সিআরএল হচ্ছে রিভোকেশন লিস্ট। তার মানে একটা সার্টিফিকেট অথরিটি যখন কোনো সার্টিফিকেট ইস্যু করে, ধরে নিলাম তার রিকোয়ারমেন্ট হচ্ছে কোনো সার্টিফিকেটকে সে ১ বছরের বেশি ভ্যালিড করে রাখবে না।
এখন একটা সার্টিফিকেট, লিভ সার্টিফিকেট সে ইস্যু করলো। সেই সার্টিফিকেটটা কেউ ১.৫ বছর পরে এসে ইউজ করতে চাইলো। এখন আসলে আমরা বুঝবো কিভাবে যে এটার ভ্যালিডিটিটা কতদিন ছিল, সার্ভার কিভাবে বুঝবে বা পুরো সিস্টেমটাই কিভাবে বুঝবে? তো সার্টিফিকেট অথরিটির কাছে একটা লিস্ট থাকে যে কবে কোন সার্টিফিকেটটাকে রিভোক করতে হবে। ওই রিভোকেশন লিস্ট অনুযায়ী সে আসলে দেখে যে যেই সার্টিফিকেটগুলো এখন সে ম্যানেজ করছে এর ভিতরে কোনটা কোনটা রিভোক হয়ে যাবে, আর যদি রিভোক হয়ে যায় তাহলে নতুন করে যদি সার্টিফিকেট ইস্যু করতে হয় সেই ব্যাপারগুলোও সে ম্যানেজ করে। এছাড়া আরেকটা এই টার্মটা আমরা বোধহয় অনেকেই দেখেছি, সিএসআর। কারণ হচ্ছে আমরা লোকাল সার্টিফিকেটও যখন ঠাস করে একটা কমান্ড দিয়ে ইনস্টল করে ফেলি তখন আমাদের সিএসআর জেনারেট করতে হয়, সেটা হচ্ছে সার্টিফিকেট সাইনিং রিকোয়েস্ট। যে আমি ধরেন বললাম যে আমাকে একটা সার্টিফিকেট দেন, তো এটার জন্য একটা ফর্ম ফিল আপ করা টাইপের একটা ব্যাপার যে আপনার কি কি দরকার সার্টিফিকেটে সেই জিনিসগুলো দিয়ে আপনি একটা রিকোয়েস্ট পাঠাবেন, সার্টিফিকেট অথরিটি সেই সিএসআর অনুযায়ী আপনাকে সার্টিফিকেটটা তৈরি করে দেবে। এছাড়াও হচ্ছে সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন অ্যান্ড ট্রাস্ট ম্যানেজমেন্ট, এই ব্যাপারটা একটু আগে যেটা বললাম যে একটা সার্টিফিকেট ডিস্ট্রিবিউট করা এবং সেই ট্রাস্টটা ম্যানেজ করা সবগুলো ডিভাইসের ভেতরে, যেই ডিভাইসগুলোতে সেগুলো ইনস্টল হবে সেই জিনিসগুলো কনফিগার করা, সব কিছুই আসলে এন্টায়ারলি পাবলিক কি ইনফ্রাস্ট্রাকচারের ভেতরেই পড়ে এবং সার্টিফিকেট অথরিটি এই জিনিসটা করতে আমাদেরকে অনেকখানি হেল্প করে। তো অনেক কিছু বললাম আমরা অল্প সময়ে, অনেকগুলো টার্ম এবং অনেক ফিলোসফিক্যাল আলোচনা করলাম। চলুন আমরা দেখে ফেলি কিভাবে আসলে আমাদের প্রাইভেট সার্টিফিকেট অথরিটি আমরা তৈরি করতে পারি। এখন এই জিনিসটা দেখানোর জন্য আমি হচ্ছে আমার ডেটা সেন্টারে একটা কন্টেনার তৈরি করে নিচ্ছি, বাট আপনার আসলে এটা ফলো করতে হবে না। আপনি চাইলে ডকার কন্টেনারও ইউজ করতে পারেন। আমরা যে সলিউশনটা ইউজ করবো ওটার নাম হচ্ছে স্টেপসিএ। এটা আসলে আপনি আপনার যে কোনো লিনাক্স বক্সে ইনস্টল করতে পারেন, ইভেন ম্যাকবুকে ইনস্টল করা যায়। তো আমি ডেমনস্ট্রেশনের সুবিধার জন্য আমার ভার্চুয়াল মেশিনটা রেডি করে নিচ্ছি। এর জন্য প্রথমে আমাদের দুটো টুল ইনস্টল করে নিতে হবে। একটা হচ্ছে স্টেপ সিএলআই আর একটা হচ্ছে স্টেপ সার্টিফিকেট অথরিটি। কমান্ডগুলো ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনি জাস্ট এন্টার করলেই আপনার এই টুল দুটো ইনস্টল হয়ে যাবে। এরপরে আমরা জাস্ট চেক করে দেখব যে টুল দুটো ঠিকমতো ইনস্টল হয়েছে কিনা। এই ক্ষেত্রে আমি ভার্সন চেক করছি এবং ভার্সন নাম্বার দেখাচ্ছে, তার মানে ঠিকঠাক মতোই ইনস্টল হয়েছে। ইনস্টলেশনের পার্ট শেষ। এবার আমরা আমাদের সার্টিফিকেট অথরিটিকে ইনিশিয়ালাইজ করব। জাস্ট স্টেপ সিএ ইনিট এই কমান্ডটা দিলে সে ৩টা অপশন দিবে, স্ট্যান্ড অ্যালোন, লিঙ্কড অথবা হোস্টেড। যেহেতু আমরা এখন নিজেদের জন্য সেলফ হোস্টেডভাবে ইনস্টল করতে যাচ্ছি তাই আমরা স্ট্যান্ড অ্যালোনটা সিলেক্ট করে এন্টার করব। এরপর বেশ কিছু তথ্য জানতে চাইবে, যেমন আপনি যে সার্টিফিকেট অথরিটি তৈরি করছেন সেই অথরিটির কী নাম দেবেন, এছাড়াও হচ্ছে সেটা কোন আইপিতে বা কোন ইউআরএলে অ্যাক্সেসেবল হবে, কোন পোর্ট আপনি এক্সপোজ করতে চান। এই অপশনগুলো আপনার যেভাবে সুবিধা হয় সেইভাবে জাস্ট এন্টার করে গিয়ে নেক্সট নেক্সট যেতে থাকলেই সে যা যা করার অটোমেটিক্যালি তৈরি করে ফেলবে। এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি যে পোর্টটা এক্সপোজ করছেন সেই পোর্টটা যেন অন্য কেউ অলরেডি ব্যবহার না করে। সার্টিফিকেট অথরিটি ইনিশিয়ালাইজ করার সময় সে একটা পাসওয়ার্ড চাবে, এই পাসওয়ার্ডটা যত শক্ত হয় ততই ভালো এবং এই পাসওয়ার্ডটা যেন কোনোভাবেই লিক না হয়। আরেকটা বিষয় খেয়াল করলে দেখবেন যে ডিটেলটা দেখাচ্ছে স্ক্রিনে, সে যখন ইনিশিয়ালাইজ করেছে সে কিন্তু রুট সার্টিফিকেট অথরিটির যে রুট সার্টিফিকেটটা সেইটা কিন্তু তৈরি করে ফেলেছে। এখন এই রুট সার্টিফিকেটটা আমাদের যতগুলো ডিভাইসে আমরা আসলে এই পুরো সিস্টেমটা ইউজ করব সব জায়গায় ইনস্টল করে ফেলতে হবে। আমাদের নিজেদের সিস্টেম যখন এই রুট সার্টিফিকেটটাকে ট্রাস্ট করবে তখন এই রুট সার্টিফিকেটটা অন্য যত লিভ সার্টিফিকেট ইস্যু করবে সেই সার্টিফিকেটগুলোকেও অটোমেটিক্যালি ট্রাস্ট করবে। সো আমাদের এখন এই রুট সার্টিফিকেটটাকে ইনস্টল করতে হবে। এটা খুব সহজেই করা যায়, এটা সার্চ দিলেও দেখে ফেলতে পারবেন। আমি ম্যাকবুক ইউজ করি অ্যাপলের, সো এখানে হচ্ছে ম্যাক ওএসে কীভাবে আসলে আপনি সার্টিফিকেট ইনস্টল করতে পারেন সেটা আমি এখানে দেখাচ্ছি।
সার্টিফিকেট অথরিটি তৈরির কাজ কিন্তু শেষ। এবার আমরা এই সার্টিফিকেট অথরিটি সার্ভারটা রান করে দেব, যাতে করে সেই সার্ভারে আমরা সার্টিফিকেটের জন্য রিকোয়েস্ট পাঠাতে পারি। সার্টিফিকেট অথরিটি সার্ভারটা যখন রান করছেন, তখন সে যে পাসওয়ার্ডটা চাইবে, এটা হচ্ছে সেই রুট পাসওয়ার্ডটা যেটা একটু আগে সেভ করে রাখতে বলেছিলাম। এই পাসওয়ার্ডটা আমাদের লাগবে। সো ওই পাসওয়ার্ডটা এখানে দিয়ে এন্টার করলেই সার্ভারটি চালু হয়ে যাবে। ব্যাস, আমাদের প্রাইভেট সার্টিফিকেট অথরিটি তৈরি, সার্ভার চলছে। এখন চলুন দেখি এই আমাদের নিজেদের প্রাইভেট সার্টিফিকেট অথরিটি থেকে কিভাবে আমরা একটা সার্টিফিকেট জেনারেট করতে পারি। এই এসএসএল সার্টিফিকেটটা যেটা আসবে সার্টিফিকেট অথরিটি থেকে, এইটা সাইন করবে আমাদের নিজেদের প্রাইভেট সার্টিফিকেট অথরিটি। জাস্ট একটা কমান্ডের মাধ্যমেই খুব সহজে করে দেওয়া যায়। জাস্ট কমান্ডের মধ্যে বলে দিতে হবে যে কোন ডোমেইনের জন্য আমরা, প্রাইভেট ডোমেইন অবশ্যই, কোন ডোমেইনের জন্য আমরা সার্টিফিকেটটা চাচ্ছি। জাস্ট কমান্ডটা এন্টার করলেই আমাদের সার্টিফিকেটটা তৈরি হয়ে যাবে। যেই সার্টিফিকেটটা তৈরি হলো সেটা চাইলে আমরা ভেরিফাই করেও দেখতে পারি যে আসলে আমরা যেই ডোমেইনের জন্য সার্টিফিকেটটা চেয়েছি সেটা ঠিকমতো এসেছে কিনা, এটার ভ্যালিডিটি কতদিন। আর এই কমান্ডটা আসলে খুব সিম্পল একটা কমান্ড। স্টেপসি এর ওয়েবসাইটে গেলে ওদের ডকুমেন্টেশন থেকে আপনি অন্য ফ্ল্যাগগুলোও পাবেন, যাতে করে আপনি রিকোয়ার্ড প্যারামিটারগুলো মডিফাই করে নিতে পারেন। তো হয়ে গেল আমাদের নিজেদের প্রাইভেট সার্টিফিকেট অথরিটি, এবং এর মাধ্যমে আমরা সার্টিফিকেট তৈরিও করে ফেললাম। এটা আসলে খুব হাই লেভেল একটা ডেমনস্ট্রেশন, জাস্ট দেখানোর জন্য যে জিনিসটা কিভাবে কাজ করে, একদম প্রয়োজনীয় কিছু খুঁটিনাটি যে বিষয়গুলো না জানলেই নয়। তো এই অল্প সময়ে আসলে অতটা ডিটেল দেখানো সম্ভব না, কিন্তু আমি মনে করি যে এই ডেমনস্ট্রেশনটা বা এই সেশনটা আপনার জন্য আসলে একটা রাস্তা খুলে দেবে, যেই রাস্তা দিয়ে হাঁটলে আপনি এই ব্যাপারটাতে আরও অনেক কিছু জানতে পারবেন। এবং যত আগাতে থাকবেন তত দেখবেন যে এর মাঝে আরও অনেক জটিল জটিল বিষয় আছে, আরও অনেক কিছু কাস্টমাইজ করা যায়। তো সেই ব্যাপারগুলো আসলে আমি আপনাদের জন্যই রেখে দিচ্ছি। আপনাদের যাদের আগ্রহ থাকবে তারা আগাতে পারেন, আর যে কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে জানাতে পারেন। আমি চেষ্টা করব যতটুকু সম্ভব সাহায্য করার বা উত্তরগুলো দেওয়ার। এছাড়াও যে কোনো বিষয় নিয়ে আলোচনা করতে চাইলেও আমরা আসলে পিএইচপি এক্সপার্টসের পক্ষ থেকে খুবই আগ্রহী সবাইকে এই ব্যাপারগুলোতে সাহায্য করতে। সো বেস্ট অফ লাক, আগাতে থাকেন। আশা করি বিষয়গুলো ভালো লাগবে। পরবর্তী সেশনে কথা হচ্ছে। ধন্যবাদ।